সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো। আস্তে আস্তে শীত পড়ে যাচ্ছে। আমাদের গতকালকের সংবাদপত্র অনুযায়ী আবহাওয়া এরকমই, একটু শীত পড়বে, আবার কিন্তু ঘূর্ণিঝড়েরও নাকি সম্ভাবনা রয়েছে। তারই সাথে করোনা ভাইরাসের আক্রান্তের পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। তো আশা করব তোমরা সবাই নিরাপদে থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে এবং যথা নিয়মে পড়াশোনা চালিয়ে যাবে। কারণ পড়াশোনা বন্ধ রাখা যাবে না। পরীক্ষা যখনই হোক, যে অবস্থাতেই হোক, তোমাদের কিন্তু লেখাপড়া যথারীতি চালিয়ে যেতে হবে এবং তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে আমাদের এই প্রয়াস। তো আবারও তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায় পড়াচ্ছি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে আমি তোমাদেরকে যে বিষয়গুলোর উপর এই অধ্যায়ে আলোকপাত করেছি সেটি হচ্ছে বিশ্বগ্রাম কি, তারপরে আমরা পড়িয়েছি বিশ্বগ্রামের 11টি উপাদান পড়িয়েছি। 11টি উপাদান পড়ানোর পর 11টি প্রযুক্তি নিয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে যে উল্লেখযোগ্য যে প্রযুক্তিগুলো সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবে। তোমরা ভার্চুয়াল রিয়েলিটি পড়তে পারো, তোমরা বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি, এগুলো একটু বিশেষ জোর দিয়ে পড়বে। এবং তারপরে আমরা আজকে আরেকটি তোমাদের নতুন বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা একটা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয় নৈতিকতা, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা মনে করি এই বিষয়টি তোমাদের সবার আসলে জানা খুবই তোমাদের জানা সবার দরকার। এই কারণে দরকার, যেহেতু আমরা এখন পুরোপুরি অনলাইন প্ল্যাটফর্মে চলে গেছি, তোমাদের আসলে বোঝা উচিত, জানা উচিত কিভাবে আমি যন্ত্রের ব্যবহার করব, নিয়ম কানুন মেনে আমি যন্ত্র ব্যবহার করব। তোমার কোনো একটি পোস্ট, তোমার কোনো একটি কমেন্টস, তোমার কোনো একটি শেয়ার হয়তোবা কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ, গোষ্ঠী, জাতির ইমোশনে, তার বিশ্বাসে আঘাত আনতে পারে। সেটি কোনো অবস্থায় করা যাবে না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কোনো কথাবার্তা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে যায়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যায় এমন কোনো কথাবার্তা, এমন কোনো পোস্ট আমরা অবশ্যই দিব না। এবং সে বিষয়গুলো মনে রেখেই কিন্তু আমি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করব, আমি ইন্টারনেটগুলো ইউজ করব। তো এই জন্য তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এই অধ্যায়টি এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটিকে ভালো করে পড়ে নিবে তোমরা। বাংলাদেশ সরকারের একটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি আইন রয়েছে 2012, সেই আইনটিও তোমরা পড়ে নিবে, পিডিএফ আকারে পাওয়া যায়। আমি আশা করব তোমরা এই বিষয়গুলো একটু জেনে নেবে। যাই হোক, যথারীতি আবারও আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করব অনলাইনে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। তো তোমাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করি। সবাইকে এই হিমেল শীতের হালকা হালকা শীতে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তপন ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। অলরেডি আমার সাথে তোমাদের পরিচয় হয়ে গেছে। আমরা একটি বিষয় দিয়ে শুরু করি। মনে করো কোনো একটি সরকারি ওয়েবসাইটে এ ধরনের বিজ্ঞপ্তি তুমি পড়লা, যে তোর দ্বারা সকল প্রশিক্ষণার্থীদের জানানো যাইতেছে যে তাদের পরীক্ষা আগামী 28/1/2020 তারিখে সকাল 9 অনুষ্ঠিত হইবে। বিষয়টি খুবই ইমপ্রেসিভ এই অর্থে এবং খুবই ইতিবাচক এই অর্থে যে আমি ঘরে বসে জানতে পারতেছি আমার পরীক্ষা কবে, কয়টার সময়, তাই না? কিন্তু যদি এই ঘটনাটি পরবর্তীতে দেখা গেল যে ওয়েবসাইটে এই বিষয়টি এরকম হয়ে গেল,
তাই না? সেই সরকারি ওয়েবসাইটে কেউ বা হ্যাক করে এরকম এই বিজ্ঞপ্তিটির পরিবর্তে দেখা গেল এরকম একটি বিজ্ঞপ্তি বানান টানান ভুল টুল দিয়ে এরকম একটি বিজ্ঞপ্তি, পরীক্ষা হবে না, পরীক্ষা দিব না, শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথাদায়ী। অর্থাৎ এই সরকারি ওয়েবসাইটের কোনো গুরুত্বপূর্ণ তথ্যকে মুছে দিয়ে সেখানে অন্য কোনো তথ্য দিয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এটি আমার নৈতিকতা আর সেটিকে সাপোর্ট করে কিনা না। অবশ্যই আমরা বলবো আমাদের নৈতিকতা সেই বিষয়টিকে সাপোর্ট করে না। কারণ যন্ত্রের সৃষ্টি হয়েছে মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য, তাকে যন্ত্রণা দেওয়ার জন্য নয়, তাই না? সুতরাং আমরা যন্ত্রকে এমনভাবে ব্যবহার করব, এমন ইতিবাচক উপায়ে আমরা যন্ত্রকে ব্যবহার করব যাতে আসলে মানুষের যন্ত্রণার লাঘব হয়, কিন্তু তাকে যাতে যন্ত্রণা পোহাতে না হয়। তো সেই বিষয়গুলা কি আসলে আমরা বলে থাকি যে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, অর্থাৎ আমি কতটুকু সেফ, আমার যন্ত্র কতটুকু সেফ, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনা আমরা দেখানোর চেষ্টা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা কি বিষয়, তোমরা সে বিষয়টা একটু ব্যাখ্যা করতে পারবা। তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নৈতিকতা বজায় রাখার যে কৌশল, সে কৌশলগুলো সম্পর্কে একটু জানতে পারবে তোমরা, আশা করি। এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নৈতিকতা বলতে আসলে কোন জিনিসগুলোকে বোঝাই? সহজ কথা যদি বলি, তথ্যের গোপনীয়তা রক্ষা করা এক ধরনের নৈতিকতা। ইন্টারনেটে আমরা জানি অনেক ধরনের তথ্য ব্যবহার করি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমার ব্যক্তিগত কিছু তথ্য থাকে, রাষ্ট্রীয় কিছু তথ্য থাকে। আমি যদি কোনো বিশেষ কোনো পদে বহাল থাকি, আমি যদি কোনো বিশেষ দায়িত্ব পালন করি, সেই দায়িত্ব সংশ্লিষ্ট কিছু তথ্য থাকে, যে তথ্যগুলো গোপনীয়, যে তথ্যগুলোর গোপনীয়তা রক্ষা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে সেটি হবে গিয়ে, সেই গোপনীয়তা রক্ষা করা হবে গিয়ে আমার আসলে নৈতিকতা। সুতরাং নৈতিকতা বলতে আসলে আমরা কি বুঝি? এক ধরনের মানদণ্ড বুঝি, এক ধরনের আচরণ বুঝি, এক ধরনের কাজ বুঝি যা আমাদের পছন্দের ক্ষেত্রে আসলে সহায়তা করে থাকে। এটি অনেকটা ধরতে পারো আমরা উচিত এবং অনুচিতের একটি বোধ, একটি মাপকাঠি, একটি স্ট্যান্ডার্ডাইজেশন। মানব ধর্ম এবং নৈতিকতা আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একেবারে যদি আমরা কোন ধর্মের দিকে না গিয়ে আমরা বললাম যে আমার মানব ধর্ম, তাই না? মনে করো যেমন সদা সত্য কথা বলবে, এটার জন্য কোনো কি প্রতিটা ধর্মে, প্রতিটা ধর্মগ্রন্থে, প্রতিটি ব্যক্তির মধ্যে কিন্তু এই চর্চাটা রয়েছে। সবাই আমরা জানি যে একেবারে পৃথিবীতে যে একেবারে বড় যে ডাকাত, সেও কিন্তু জানে যে সদা সত্য কথা বলতে হবে, তাই না? এই বিষয়টা হচ্ছে গিয়ে নৈতিকতা। আমরা সফটওয়্যার পাইরেসি রোধ করা, সফটওয়্যার পাইরেসি বলতে বোঝানো হয় যে কোনো কোম্পানির তৈরি করা সফটওয়্যার আমি কোনো রকম কোনো লাইসেন্স ফি না দিয়ে ব্যবহার করে ফেলা, সেটাও কিন্তু এক ধরনের নৈতিকতা বিরোধী পড়ে। ডেটা চুরি রোধ করা, অন্যের ডেটা চুরি করা, সেটা নৈতিকতা বিরোধী কাজ। ডেটা চুরি রোধ করা, এটা হচ্ছে একটি নৈতিকতা সমৃদ্ধ কাজ, অর্থাৎ আমাকে ডেটা চুরি প্রতিরোধ করতে হবে। ডেটা বিভিন্ন রকম হইতে পারে, তুমি অন্যের অনুমতি না নিয়ে কারো কম্পিউটার থেকে কোনো একটা ডেটা তুমি নিয়ে গেলা, কারো একটা ছবি নিয়ে গেলা, কারো একটা ব্যক্তিগত ছবি নিয়ে গেলা, তুমি তাকে না জানিয়ে কোনো একটা হয়তো বা কোনো একটা নোটস নিয়ে গেলা, অর্থাৎ অথবা তার কম্পিউটারে তুমি হস্তক্ষেপ করলা, সেটাও কিন্তু আসলে নৈতিকতার মানদণ্ডে আমরা বলবো সেটা উচিত নয়। আমরা দেখবো সাইবার অপরাধ দমন করাও কিন্তু একজন নৈতিকতার মধ্যে পড়ে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে বর্তমানে। আমরা দেখবো গুজব হচ্ছে গিয়ে, গুজব এবং সাইবার এবং ইন্টারনেটের কল্যাণে বা ইন্টারনেটের সাহায্যে, তাই না, এই এক শ্রেণীর লোক আসলে গুজবকে তারা খুব সহজেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে, এবং সেটাতে কিন্তু ভয়াবহ রকমের একেবারে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে জীবনহানির মতো ঘটনা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ, আমরা বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন ঘটনা আমরা লক্ষ্য করে থাকি। তো এই বিষয়গুলোকে বলা হয় সাইবার অপরাধ। এই সাইবার অপরাধকে আমাদের দমন করতে হবে। দমন করাটা হচ্ছে নৈতিকতা, ঠিক আছে? আর সেই সাইবার অপরাধ করা হচ্ছে কি যে হচ্ছে নৈতিকতা বিরোধী একটি কাজ। কারো হার্ডওয়্যার চুরি করা, কারোর সেটাকে নষ্ট করা, বিশেষ করে আমরা দেখা যায় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা বিভিন্ন যখন সাইবার
সাইবার কেন্দ্রগুলো যখন ছিল, যেখানে মানুষ ইন্টারনেট ব্রাউজ করতো, সেইখানে গিয়ে অনেকেই তোমার হার্ড ডিস্ক চুরি করে ফেলতো, কেউ হয়তো বা সেই মাউসটা নিজের মনে করে নিয়ে যেত। তাহলে সেটিও কিন্তু আসলে এক ধরনের নৈতিকতা বিরোধী কাজ, সেটিও করা যাবে না, এবং সেটাকেও প্রতিরোধ করাও কিন্তু এক ধরনের নৈতিকতার মধ্যে পড়ে। কম্পিউটার ভাইরাস জানি আমরা এক ধরনের প্রোগ্রাম, সেটি আসলে ইন্টারনেটের মাধ্যমে ছড়ায়, নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায়। তো এই ধরনের কম্পিউটার ভাইরাস প্রতিরোধ করাও কিন্তু আসলে নৈতিকতার সমৃদ্ধ কাজ। আর কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দেওয়া হচ্ছে গিয়ে একটি নৈতিকতা বিরোধী কাজ। সুতরাং আমাকে ভালো মন্দের বুথ তৈরি করতে হবে, এবং সেটি বুঝে কিন্তু আমাকে সেইভাবে করে যন্ত্রের সাথে আচরণ করতে হবে, যন্ত্রকে আমার ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীর আরেকটি ভীষণ জরুরি একটি বিষয়, সেটি হচ্ছে প্লেজিয়ারিজম, অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া। ইন্টারনেটকে আমরা বলে থাকি তথ্যের ভান্ডার। তোমার কোনো একটা অ্যাসাইনমেন্টের প্রয়োজনে দেখা গেল তুমি অন্যের লেখা হুবহু নকল করে কপি পেস্ট করে এনে তোমার নামে তুমি চালিয়ে দিলে। এরকম অসংখ্য লেখা প্রতিনিয়ত কিন্তু ধরা পড়তেছে। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক শিক্ষকদের বা ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এই ধরনের প্রবণতা রয়েছে। তো এইটাকে বলা হচ্ছে প্লেজিয়ারিজম। এটি কিন্তু এক ধরনের অপরাধ এবং এক ধরনের নৈতিকতা বিরোধী কাজ, কিন্তু এই প্লেজিয়ারিজমটা কিন্তু করা যাবে না। আমরা এই অপরাধগুলা আমরা একে একে দেখব। তার মানে যথারীতি বলছিলাম যে তথ্যের গোপনীয়তা বলতে আমরা বুঝি কোনো তথ্যকে কোনো শর্তের উপর ভিত্তি করে কে কে দেখতে পাবে বা ব্যবহার করতে পারবে তা নিশ্চিত করাকে বোঝায়। যেমন পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার পূর্বে শিক্ষার্থীদের দেখানো যায় না, এটি একটি সাধারণ কিন্তু তথ্যের গোপনীয়তার মধ্যে পড়ে। কিন্তু আমরা দেখি প্রতি বছর এসএসসি, এইচএসসি পরীক্ষা, জেএসসি পরীক্ষা অথবা মেডিকেলের মতো পরীক্ষার সময় আসলে দেখা যায় যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়। তো এটিও কিন্তু আসলে তথ্যের এক ধরনের নৈতিকতা বিরোধী কাজ, যার জন্য আসলে ফাঁস হয় ঠিক ইন্টারনেটের কল্যাণে, ফেসবুকের মাধ্যমে। আবার দেখা যায় সেই ফাঁসকেও কিন্তু প্রতিরোধ করা যায় আবার তোমার সেই আইসিটি দিয়েই। আমরা সেটিও কিন্তু দেখলাম গত বছর, কিন্তু আর এরকম করে হয় নাই, তাই না? অনেক ডিভাইস আবিষ্কার করে ফেলেছে, একদম ট্রাঙ্কের মধ্যে, যে ট্রাঙ্কের মধ্যে তোমার প্রশ্নগুলো থাকে সেখানে ডিভাইসটা বসিয়ে দেওয়া হয়, ট্রাঙ্কটা কখন কোথায় কোন অবস্থায় যাচ্ছে এটা সেন্ট্রাল কম্পিউটারের মধ্যে যাবতীয়ভাবে তার লোকেশন আপডেট হচ্ছে। কোনো ছেলে বা মেয়ে ব্যক্তিগত তথ্য অনেক সময় ইন্টারনেটে প্রকাশ করে তার সামাজিক মর্যাদা নষ্ট করা হয়। এটি সবচেয়ে একটি সহজ একটি বিষয়, এবং সে নানাভাবে সেরকম প্রতারণাগুলা করা হয়। তোমরা যদি পত্রিকায় পড়ে থাকো, বিভিন্ন তো রোমহর্ষক, গায়ে কাঁটা দেয়, এরকম যে একেবারে মনে থ্রিলার ছবিকেও হার মানায়, এমনও ঘটনা উঠে এসেছে। সুতরাং আমরা অবশ্যই এই জিনিসগুলো আমরা নিন্দা জানাই, এবং আমরা নিজেরা এই কাজ থেকে বিরত থাকব, অন্যকেও আমরা বিরত রাখবো। এই চেষ্টাটুকু আমরা সবাই মিলে করতে হবে। তথ্যের নিরাপত্তা রক্ষার জন্য তাহলে কি করতে হবে? আমাকে গোপন সংকেত দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এবং তোমরা যারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করো তারা অবশ্যই পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং পাসওয়ার্ড দিবে, এবং তোমরা পাসওয়ার্ড সময়ে সময়ে নির্দিষ্ট সময় পর পর সেটি একটু চেঞ্জ করবে, এবং সাথে টু ওয়ে অথেন্টিকেশন যেটা থাকে সেই টু ওয়ে অথেন্টিকেশনগুলো কিন্তু তোমরা মেনে চলবে। তাহলে দেখা যাবে তোমার এই সকল বিষয় নিয়ে তোমার অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার আসলে সৃষ্টি হবে না। আমরা সফটওয়্যার পাইরেসি নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি। আমরা বলছি যে সফটওয়্যার প্রস্তুতকারী বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরণ করা, কিংবা কোনো প্রকার পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেওয়া, সেটিকে আসলে ইত্যাদি কাজকেই বলা হয় পাইরেসি। এটি কিন্তু এক ধরনের অপরাধের মধ্যে পড়ে। যদিও আমরা বাংলাদেশে এখনো কিন্তু এই অবস্থা থেকে বের হতে পারি নাই। আমরা এখনো 30 টাকা দাম দিয়ে, 30 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে কোনো একটা সিডি নিয়ে সেটা থেকে আমরা একের পর এক আমরা বিভিন্ন সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি। সফটওয়্যার পাইরেসি প্রতিরোধে সফটওয়্যার পাইরেসির কুফল সম্পর্কে সবাইকে আমাদের জানতে বুঝতে হবে, এবং সবাই এর কাছ থেকে বিরত থাকতে হবে। হয়তো দেখা যাবে যে এক সময় এখন মাইক্রোসফট কোম্পানি কিন্তু সেগুলো করে ফেলতেছে ধীরে ধীরে। আমরা আর হয়তো বা অদূর ভবিষ্যতে এই কোনো সফটওয়্যারই দেখা যাবে যে আমি না কিনে লাইসেন্স ছাড়া ব্যবহার করতে পারবো না।
ডেটা চুরি আমরা আগে বলেছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অনুমতি ছাড়া বিভিন্ন তথ্য কপি বা সংগ্রহ করাকে ডেটা চুরি বলে। কারণ ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গোপন তথ্য অন্যের নিকট গেলে ব্যক্তি বা প্রতিষ্ঠানে অনেক ক্ষতি হতে পারে, যেমন ব্যক্তিগত পাসওয়ার্ড, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল কার্ডের গোপন নম্বর ইত্যাদি তথ্য চুরি করা এবং অসৎ উদ্দেশ্যে তার ব্যবহার করা কিন্তু আইনের দৃষ্টিতে এক ধরনের দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে। কম্পিউটার ডেটা চুরি প্রতিরোধে বিশেষ কিছু হার্ডওয়্যার বা সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন ফায়ারওয়েল এক ধরনের সফটওয়্যার যেগুলো দিয়ে আসলে ডেটা চুরি রোধ করা যায়। এরকম বিভিন্ন ব্যবস্থা রয়েছে। সহজ কথা হচ্ছে কি, আমাকে আসলে প্রয়োজন আমাকে নিরাপত্তা বিধান করতে হবে। ব্যাংক হিসেবে গোপন নম্বর যাতে চুরি না হয় সেজন্য ব্যবহারকারীকে সতর্ক থাকতে হবে, আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য বা তার ব্যাংক হিসেবে নিরাপত্তা বজায় রাখা। ব্যবহারকারীকে অনেক সাবধানে সেক্ষেত্রে লেনদেন করতে হবে। যে ওয়েবসাইটে ওই নম্বর দেওয়া হবে সেটি নিরাপদ কিনা না তা দেখে নিতে হবে গ্রাহককেই, এবং থাকতে হবে আমাকে অবশ্যই সাবধান, নিজেদেরকে সাবধান থাকতে হবে। আমরা জানি যে সাধারণত ওয়েবসাইটে HTTP থাকে দিয়ে চলে, কিন্তু এ ধরনের ওয়েব পেজগুলো চলবে সিকিউর HTTPS এখন রয়েছে। এগুলো এক ধরনের একটা প্রতিষ্ঠান রয়েছে, ভেরিসাইন নামে একটি প্রতিষ্ঠান আছে। তারা কোনো ইন্টারনেট সাইট, কোনো ওয়েবসাইট অর্থাৎ নিরাপদ কিনা না সেটার একটা প্রত্যয়নপত্র দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সেগুলো কিন্তু খেয়াল করব। নিরাপত্তা ব্যবস্থা সবসময় নিশ্চিত রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সতর্কতা গ্রহণ করতে হবে, যার মধ্যে নিয়মিত ট্রানজ্যাকশন যাচাই করা, হ্যাকিং এর প্রচেষ্টা রোধ করা ইত্যাদি অন্যতম। আমরা জানি বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু একটি হ্যাকিং এর ঘটনা ঘটেছিল। সুতরাং সেই সব বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে। এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে সাইবার ক্রাইম। একটু উদাহরণ দিই আমরা। মনে করো এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আমরা ধরলাম। কোনো একজন এইরকম একটি পোস্ট দিয়ে দিল যে ক কলেজের ছাত্রদের উপর খ কলেজের ছাত্রদের হামলা, কলেজের সকল ছাত্ররা খ কলেজের নিকট চলে আসুন। দেখো এই ঘটনা কখন ঘটলো, আমরা সবাই এখানে আসি, হ্যাঁ প্রতিশোধ নিতে হবে, আমি সকলকে মোবাইল ফোনে জানিয়ে দিচ্ছি। এই যে বিষয়গুলো দেখো, এই যে একটা পোস্টের কারণে পরের দিন পত্রিকায় মনে করো এরকম একটি রিপোর্ট চলে আসলো। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের মাধ্যমে মিথ্যা খবর দিয়ে নাশকতা সৃষ্টি করে 2 ছাত্রদের সংঘর্ষে 5 জন নিহত, আহত শতাধিক, মিথ্যা স্ট্যাটাস এবং গ্রেফতারের চেষ্টা চলছে। তাহলে এই ধরনের যে একটি স্ট্যাটাসের অহরহ আমরা এই ঘটনাগুলো দেখলাম। আমি একটি কাল্পনিক একটি উদাহরণ তোমাদেরকে এখানে দিলাম যে এই ধরনের স্ট্যাটাসের কারণে কিন্তু অনেক ধরনের বড় রকমের দুর্ঘটনা, 5টি প্রাণ চলে গেছে, তাই না? সুতরাং এটি কিন্তু এক ধরনের বড় অপরাধ, এটি তো সাইবার অপরাধ। এটার জন্য কিন্তু আইন রয়েছে, সেই আইনে কিন্তু শাস্তির বিধান রয়েছে। তো আমরা সাইবার অপরাধের মধ্যে কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, রিসোর্স, ডেটা, ইনফরমেশন ইত্যাদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করাকে আসলে বলা হয় সাইবার অপরাধ। আবারও বলি, কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, রিসোর্স, ডেটা বা ইনফরমেশন ইত্যাদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করে কোনো অবৈধ কাজ করাকে বলা হয় সাইবার অপরাধ। সাইবার অপরাধের মধ্যে কতগুলো বিষয়কে আসলে সাইবার অপরাধ হিসেবে গণ্য করা হয়। AITP অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন টেকনোলজি প্রফেশনালের মতে, যদি অনাহত ব্যক্তি কর্তৃক হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, নেটওয়ার্ক রিসোর্সের ব্যবহার, প্রবেশ বা পরিবর্তন বা ক্ষতিসাধন হয়, তাহলে সেটা হবে গিয়ে সাইবার অপরাধ। অনাহত ব্যক্তি, অ্যাসাইন ব্যক্তি নয়, এই ব্যক্তি কর্তৃক হার্ডওয়্যার, সফটওয়্যার বা ডেটা অথবা নেটওয়ার্ক রিসোর্সের ব্যবহার, প্রবেশ, পরিবর্তন বা ক্ষতিসাধন যদি করা হয়, তাহলে সেটি এক ধরনের সাইবার অপরাধের মধ্যে পড়ে। অনির্দিষ্ট ব্যক্তি কর্তৃক তথ্য প্রকাশ করা হয়, যে ব্যক্তির উপর দায়িত্ব সেই ব্যক্তি যদি তথ্য প্রকাশ না করে অন্য ব্যক্তি যদি তথ্য প্রকাশ করে, সেটিও কিন্তু সাইবার অপরাধের মধ্যে পড়বে। অনুমোদনহীন সফটওয়্যার যদি কপি করা, সেটাও সাইবার অপরাধ। কোনো ব্যবহারকারীকে নিজস্ব হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা বা নেটওয়ার্ক রিসোর্স ব্যবহারে বাধা দেওয়া কিন্তু এক ধরনের সাইবার অপরাধের মধ্যে পড়ে। অবৈধভাবে কোনো সম্পদ পাওয়ার জন্য কম্পিউটার বা নেটওয়ার্ক রিসোর্স ব্যবহার করা বা ব্যবহারের ষড়যন্ত্র করাও কিন্তু সাইবার অপরাধের মধ্যে পড়ে। এই ধরনের নানান অপরাধ আসলে এই ধরনের ইন্টারনেট কেন্দ্রিক বা কম্পিউটার বা আইসিটির ডিভাইস ব্যবহার করে যে কোনো ধরনের অপরাধ, যেগুলো রাষ্ট্রীয় আইনে যার জন্য শাস্তির বিধান রয়েছে, সেগুলোকে আমরা আসলে সাইবার অপরাধ বলে থাকি। সাইবার অপরাধ শনাক্তকরণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আসলে বিভিন্ন পুলিশের বিশেষ শাখা রয়েছে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে জানি, পৃথিবীর সকল দেশে জানি ইন্টারপোলে রয়েছে, FBI এর রয়েছে।
এরা সাধারণত বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, ইন্টারনেট, মেমোরি ডিভাইসের মাধ্যমে আসলে সংগঠিত হয়ে থাকে। ইন্টারনেট বেজ অপরাধগুলাই হয়। আসলে আমরা কতগুলো ধরন একটু তোমাদের সাথে পরিচিত করে দেই, যে বিভিন্ন যেমন একটা হচ্ছে গিয়ে ওয়ার্ম, এক ধরনের সাইবার অপরাধ। এটি এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা কোনো ফাইলে যুক্ত হয়ে নিজে নিজেই নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, আমরা ভাইরাস এবং ওয়ার্ম মূলত অপরাধী প্রোগ্রাম আর ইন্টারনেটের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেয়, সেটা আমরা জানি। তারপরে আমরা আরো কিছু জানি যে প্রতারণা করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করাকে বলা হয় ফিশিং। এটা আবার এক ধরনের ইমেল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে ফেক ওয়েবসাইটে নিয়ে তার বিশ্বস্ততা অর্জন করে এবং সেখান থেকে তাকে তার বিভিন্ন অর্থ হাতিয়ে নেওয়া হয়, সেটি হচ্ছে কি আসলে ফিশিং। এর মধ্যে সাথে গুরুত্বপূর্ণ অ্যাক্সেস কোড, পিন নাম্বার, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি চুরি করা হয়। এটিও কিন্তু এক ধরনের অপরাধ। পরে এসব তথ্য কাজে দিয়ে মানুষের ব্যাপক ক্ষতি করা হয়ে থাকে। তারপর আরেকটি ধরন হচ্ছে সবচেয়ে হ্যাকিং, তাই না? এটা আমরা পরিচিত। অন্য কোনো নেটওয়ার্ক বা ইনফরমেশন সিস্টেমে অনুমোদিত বা প্রবেশের চেষ্টাকে আসলে হ্যাকিং বলে। ঠিক আছে, তবে তাকে আরো ক্ষতি করার উদ্দেশ্য হলে অপরাধে গণ্য করা হয়। এখানে আবার দু ধরনের মতামত প্রচলিত রয়েছে। হ্যাকাররা বলে যে তারা আসলে শুধুমাত্র কোনো সিস্টেম যে নিরাপদ নয় সেটি শুধু তারা ধরিয়ে দেয়। সুতরাং সেই অর্থে তারা নিজেদেরকে বলে যে তারা সেই অর্থে আসলে সিস্টেমের ত্রুটি ধরিয়ে দেয়, যেটাকে তারা অপরাধ বলতে রাজি নয়। আর আরেকটি দল হচ্ছে কি, যাদেরকে বলছে ক্র্যাকার, যারা হ্যাকিং করার পাশাপাশিও আসলে তথ্য চুরি করে নিয়ে সেই সিস্টেমের অনেক ক্ষতি সাধন করে ফেলে। তাদেরকে তারা বলে থাকে যে তারা হচ্ছে কি আসলে প্রকৃতপক্ষে অপরাধী। আর হ্যাকার শুধু বলে দেয় যে এই সিস্টেমের আমি ত্রুটিগুলো শুধু ধরিয়ে দিলাম। তো সেটিও কিন্তু আসলে এক ধরনের অপরাধের মধ্যে এখন পর্যন্ত পড়ে। তো হ্যাকিং এর পরবর্তী ধাপই তাহলে হচ্ছে ক্র্যাকিং। তাহলে হ্যাকাররা সাধারণত সিস্টেমের কোনো ক্ষতি না করলেও ক্র্যাকাররা সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে তার ব্যাপক ক্ষতি করে থাকে। বর্তমানে তথ্য হ্যাকিং ও ক্র্যাকিং এর হার ব্যাপকভাবে কিন্তু আসলে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই জন্য আসলে পুলিশের বিশেষ বাহিনী কিন্তু আসলে সদা তৎপর। সাইবার অপরাধের আরেকটি ধরন হচ্ছে, দেখো, অবাঞ্ছিত বিভিন্ন ইমেল আমরা পেয়ে থাকি, যেগুলোকে বলা হয় স্প্যামিং। দেখো, এটি একটি অবাঞ্ছিত বার্তা, তাই না? তো এইগুলোকে বলা হয় স্প্যামিং। এই ধরনের ইমেলকে বলা হয় স্প্যামিং। যেটুকু এখানে আসলে কি হয়, এর সাথে জড়িত স্প্যামাররা ওয়েব পেজ, নিউজ গ্রুপ বা মেসেজ বোর্ড থেকে ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে সেখানে তার বিভিন্ন প্রচারণা বা প্রতারণামূলক ইমেল তারা পাঠিয়ে দেয়। তো সেটি কিন্তু আসলে এক ধরনের অপরাধের মধ্যে পড়ে থাকে। আমরা আরেকটা ধরনের থাকে হচ্ছে ফার্মিং। এর মাধ্যমে ডিএনএস সার্ভারের দুর্বলতা কাজে লাগিয়ে ডোমেইন নেম রিডাইরেক্ট করা হয়। অর্থাৎ তুমি একটি ওয়েবসাইটে ক্লিক করলে, দেখা গেল সেই ওয়েবসাইটে না গিয়ে তোমাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে গেল, সেটিও কিন্তু হতে পারে। এই ধরনের কাজকে বলা হয় আসলে ফার্মিং। এটিও কিন্তু এক ধরনের অপরাধের মধ্যে পড়ে। সো এই সকল বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। ব্যবহারকারীকে যে ওয়েবসাইটে যেতে চাচ্ছেন তার বদলে অন্য সাইটে নিয়ে যাওয়া হয় এবং এতে ব্যবহারকারী আসলে প্রতারণার শিকার হয়ে থাকে। তারপর আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতারণাকে স্ক্যামিং বলা হয়। দেখবা যারা তোমরা ইমেইল ব্যবহার করো, প্রায়শই তাদের মধ্যে এরকম নানা ধরনের কিন্তু অফার আসে যে তুমি পেপসি থেকে, কোকাকোলা থেকে কয়েক মিলিয়ন টাকা পেয়েছো, অথবা দেখা যাবে যে অমুকের ব্যাংক অ্যাকাউন্টে এত কোটি ডলার রয়েছে, তার অর্ধেক তোমাকে দিয়ে দিব, তুমি তোমার নাম ঠিকানা পাঠাও অথবা তোমার ক্রেডিট কার্ডের নাম্বার পাঠাও। এগুলো নানান কিছু বলে, এগুলো হচ্ছে এক ধরনের স্ক্যামিং। এই ধরনের প্রতারণাকে বলা স্ক্যামিং। অবশ্যই এই সকল বিষয়ে তোমরা কখনোই কোনো অবস্থায় কখনো সাড়া দিবে না। অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে এর প্রতারণা করা হয় থাকে। অনলাইনে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে অবশ্যই তাদের প্রোফাইল দেখে নেবে। আমরা কয়দিন ধরে শুনতেছি দারাজের বিভিন্ন প্রতারণার কথা শোনা যাচ্ছে। সুতরাং অনলাইনে যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তোমার ইন্টারনেট ভিত্তিক যে কোনো ব্যক্তির সাথে, যে কোনো অপরিচিত ব্যক্তির সাথে অবশ্যই সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। তোমার প্রয়োজন নেই এত বেশি বন্ধুত্বের, তোমার প্রয়োজন নেই এত বেশি ক্রয় বিক্রয় বা করার ক্ষেত্রে। তুমি নিজে সাবধান থাকবে, অন্যকেও সাবধান রাখবে। তুমি অবশ্যই প্রোফাইল দেখে নিবে ভালো করে, তুমি দেখে নিবে বিভিন্নভাবে আসলে খোঁজখবর নেওয়া যায়। তোমার চাকরির অফার থাকতে পারে, সুতরাং কেউই কোনো অবস্থায়
আর্থিক লেনদেনের কথা যখনই উঠবে তখনই তুমি কিন্তু সাবধান হয়ে যাবে। চাকরি প্রলোভন, ভুয়া লটারি, আমরা বলছি জয় ইত্যাদি কমিশন সার্ভিস চার্জের মাধ্যমে সাধারণত এটা করা হয়ে থাকে। আমি নিজেও কিন্তু এরকমের অনেক প্রতিনিয়ত এরকম কিন্তু পেয়ে থাকি, যেহেতু ইন্টারনেটে অনেক সময় থাকি, অনেক ধরনের মেইল আসে। নিজের ক্ষেত্রে চাকরি দিয়ে দিছে আমাকে এরকম ভাবও আছে। ঠিক আছে, যখনই দেখি যে চাকরির পরের 2-3-4 লাইন 5-6 লাইনের পরেই দেখা যায় যে তুমি এত টাকা পাঠাও তোমার চাকরি হয়ে যাবে, তখনই বুঝে ফেলি যে না, এটা আর এরকম না। সুতরাং বি কেয়ারফুল। এখানে একেবারেই এর অসংখ্য ঘটনার মধ্যে একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আমি। দেখো, যে সাইবার অপরাধের গল্প থ্রিলারকেও হার মানায়। একের পর এক ব্যক্তিকে বেছে নিয়ে ফেসবুক আইডি হ্যাক করেছেন, ভিডিও এবং ছবি জালিয়াতি করেছেন, র্যাব কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছেন, পর্নোগ্রাফি এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির চরিত্র হননের মাধ্যমে অকল্পনীয় সব উপায়ে সাইবার অপরাধ ঘটান তিনি। থ্রিলারকে হার মানানো অবিশ্বাস্য প্রতারণা কৌশল প্রয়োগ করে অনেকদিন ধরে বিপুল সংখ্যক মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর অবশেষে র্যাবের জালে আটকা পড়েছেন তিনি। পেশাদারী সাইবার অপরাধী এবং অনলাইন ভিত্তিক প্রতারক চক্রের হুতা মাহফুজুর রহমান নবীন 28। নারীদেরই তিনি প্রাধান্য দিতেন। ফেসবুক আইডি হ্যাক করার পর প্রথমে তিনি আইডির মালিককে মানসিক চাপ দেওয়ার উদ্দেশ্যে আইডিতে থাকা একান্ত ব্যক্তিগত ছবি, ভিডিও, তথ্যাদি বিভিন্ন জনকে পাঠিয়ে দিতে থাকেন। তারপর হ্যাক করা আইডি ব্যবহার করে বিভিন্ন কৌশলে বিপুল পরিমাণ অর্থ উপার্জন, সম্ভাব্য সব উপায়ে আইডির মালিকের সম্মান বিনষ্ট করা এবং সবশেষে আইডিগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের বিচিত্র প্রতারণার জাল বিস্তার করতেন। র্যাবের হাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার উদ্ভাবনী সব প্রতারণা কৌশল এবং ভয়ঙ্কর অপরাধ প্রবণতার কথা জেনে উপস্থিত র্যাব কর্মকর্তারা অবাক হয়ে যান। এ পর্যন্ত র্যাবের কর্মকর্তা, টেলিভিশন উপস্থাপকের সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে একই নাম ও ছবি ব্যবহার করে আইডি বানিয়ে তাদের ব্যক্তি ইমেজ ব্যবহার করে অভিনব সব উপায়ে সাইবার অপরাধে লিপ্ত হন আটক নবীন। সুতরাং বোঝা যাচ্ছে যে কি পর্যন্ত, এটি মনে করি একটি শুধু উদাহরণ, তোমাদেরকে অসংখ্য উদাহরণ কিন্তু তোমরা পেয়ে যাবা। সাইবার অপরাধ দমনের জন্য দেখো বিভিন্ন ধরনের আইন রয়েছে, বিশেষ করে 2012 সেই আইনটা তোমাদেরকে আমি ভালো করে পড়তে বলবো। ঠিক আছে, তোমাদের নতুন যে যেটি বই সেখানে দেখবে সর্বশেষ 2018 সালে আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়েছে। এখানে কতগুলো উল্লেখযোগ্য ধারা আমি একটু তোমাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি। কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বেআইনি প্রবেশ করে ক্ষতিসাধন, বিনষ্ট, অকার্যকরের চেষ্টা কিংবা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা প্রোগ্রাম ধ্বংস, পরিবর্তন, অকার্যকর করতে পারবেন না। ঠিক আছে, রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার বা কার্যকলাপ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা জাতিগত ঘৃণা, উস্কানি বা বিভেদ বিদ্বেষ সৃষ্টি করে কিংবা সামাজিকভাবে বিশৃঙ্খলার জন্ম দেয়, এরূপ কোনো কার্যক্রম ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করা যাবে না। ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় পতাকার বিরুদ্ধে প্রচার ও অপপ্রচার কিংবা এতে মদত দিতে পারবেন না। ঠিক আছে, সুতরাং এই বিষয়গুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভালো করে সেই আইনটি একটু পড়ে নিবে তোমাদের নিজেদের প্রয়োজনেই। এই অপরাধের বাইরেও কিন্তু আর অনেক ধরনের অপরাধ থাকে, আমরা তাই জানি। আমরা হার্ডওয়্যার চুরি একটি জানি, কম্পিউটার মাউস মনিটর আমি বলছি, হার্ডওয়্যার চুরি রোধ করতে হবে, সেই বিষয়গুলোর প্রতিও কিন্তু আমাদের নজর দিতে হবে। আমরা ব্যাকআপ নিয়ে রাখতে পারি। আমরা কম্পিউটার ভাইরাসের কথা জানি। ভাইরাস হচ্ছে কি ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, গুরুত্বপূর্ণ তথ্য সম্পদ এগুলো বাজেয়াপ্ত হয়ে যায়, তাই না? এটা আমরা জানি। এটিও কিন্তু এক ধরনের অপরাধের মধ্যে পড়ে। ভাইরাস কিন্তু নানাভাবে সংক্রমিত হতে পারে, যেমন সেকেন্ডারি মেমোরি থেকে হতে পারে, তাই না? পোর্টেবল মেমোরি থেকে হতে পারে। এই জন্য আমাদের ক্ষতিকর দিক কি হয় আসলে, ভাইরাসের গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডিলিট হয়ে যায়, ফাইল ডিরেক্টরি পরিবর্তন হয়ে যেতে পারে, ফাইল হিডেন করে দিতে পারে, অপ্রত্যাশিত মেসেজ দেখাতে পারে, কম্পিউটার স্লো করে দিতে পারে, অনেক ক্ষতিকর সে ক্ষতি করতে পারে। ভাইরাস প্রতিরোধের জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে অ্যান্টিভাইরাস একটি অবশ্যই ব্যবহার করতে হবে। আপডেটেড অ্যান্টিভাইরাস অবশ্যই ফ্রি নিবে না। অ্যান্টিভাইরাস অবশ্যই পাইরেটেড কপি ব্যবহার করবে না, তোমরা লাইসেন্স কপি ব্যবহার করবে, 1 বছরের জন্য পাওয়া যায়। তো এটি হচ্ছে কি তোমাদের জন্য মোটামুটিভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় দেখো রয়েছে তোমাদের বইয়ে রয়েছে, দেখবা অ্যান্টি ট্রাস্ট প্রযুক্তিমূলকদের বিরুদ্ধে কিন্তু শুনানি হয়। এতক্ষণ যারা বললাম এটা মনে করো ছোট বড় জায়ান্ট কোম্পানিগুলোও কিন্তু সাইবার অপরাধ করে থাকে।
তাই না? ছোটখাটো অপরাধ সংগঠন একটু কথা আমরা মাত্র বললাম, মনে করো যে নবীনের কথা বললাম, সে মনে করো সেই তুলনায় ছোট একটু বড় বড় বিশাল বড় সফটওয়্যার কোম্পানিগুলো অনেক বড় বড় অপরাধ করে, দোষীও সাব্যস্ত হয়নি, শুধুমাত্র হয় নাই এরকম ঘটনা ঘটে না, তাতে তো হয়েছেই, সাথে কিন্তু বড় বড় অঙ্কের তাদেরকে একটা টাকা পয়সা দিতে হতো। আমরা ফেসবুক তার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কেমব্রিজ অ্যানালিটিককে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দিয়ে অনেক বড় অপরাধ করেছিল। হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য তাদেরকে 110 মিলিয়ন ইউরো তাদেরকে জরিমানা গুনতে হয়েছিল। কর ফাঁকি দেওয়ার জন্য 2016 সালে অ্যাপল কোম্পানিকে আয়ারল্যান্ডকে 14.5 বিলিয়ন ইউরো ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। আইন ভঙ্গ করে অন্যান্য ছোট ছোট কোম্পানির অস্তিত্ব বিপন্ন করে বিশ্বাস ভঙ্গ করার জন্য গুগলকে এখন পর্যন্ত প্রায় 10 বিলিয়ন ইউরো জরিমানা দিতে হয়েছে। সুতরাং এরকম বড় বড় কোম্পানিগুলো কিন্তু আমাজন থেকে শুরু করে কিন্তু এরকম বিশাল বড় বড় কোম্পানি তোমার অনেক ধরনের জরিমানা দিচ্ছে, তারা প্রতিনিয়ত এরকম অপরাধ করতেছে। সুতরাং এই জন্য আমাদের সাবধান থাকতে হবে, কারণ দৈত্যাকৃতির যে সব সফটওয়্যার কোম্পানিগুলো তাদের হাতে কিন্তু আমাদের প্রচুর ডেটা রয়ে গেছে। ফেসবুকের কাছে সারা পৃথিবীর দেখো প্রচুর ডেটা, গুগলের কাছে কত মানুষের ডেটা, বিলিয়ন মিলিয়ন লোকজনের এটা কিন্তু তাদের হাতে। সুতরাং এইসব নিয়ে কিন্তু অনেক ধরনের বাণিজ্যিকীকরণ হতে পারে, অন্যকে তথ্য দিয়ে দিতে পারে। সুতরাং এই সকল বিষয় নিয়েও কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। তো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো। তথ্য যোগাযোগ নৈতিকতা বজায় রাখার কৌশল ব্যাখ্যা করার জন্য তোমরা সাইবার অপরাধ কি করা উচিত সে বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। তোমরা কম্পিউটার ভাইরাস কি সেটাও তোমরা একটু শিখতে পারো, আর সাইবার অপরাধ কি সেটাও তোমরা শিখিয়ে দিলাম। আশা করি তোমরা পারবে। বইটুকুর সাথে একটু ভালো করে পড়লে আশা করি সে চমৎকারভাবে করতে পারবে। বাড়ির কাজ এটি নৈতিক ব্যবহার, তথ্য ব্যবহারের নৈতিকতাটা তোমরা ব্যাখ্যা করে শিখবা। তো আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সামনে আবারও আরেকটি ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, এবং অবশ্যই আমি আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব, তথ্য প্রযুক্তির যে আইনটি রয়েছে সেই আইনটি তোমরা ধারাগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে। ধন্যবাদ সবাইকে, অনেক 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 ধন্যবাদ।